আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আমি সিনথিয়া রহমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাটের অভিযোগ উঠেছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার স্বজনদের বিরুদ্ধে। শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অনুসন্ধানের জন্য দুদকে আগস্টে আবেদন করা হলেও দুদক কোনো পদক্ষেপ না নেয় হাইকোর্টে রিট করা হয়। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। আগস্ট মাসের মাঝামাঝিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, এই আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এ বিশাল অর্থের লেনদেন করেন। এরই ধারাবাহিকতায় গেল ৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ একটি রিট করেন। রিটে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করা হয়। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে রাশিয়ান গভর্নমেন্ট এবং একটি রাশিয়ান কোম্পানি রোসাটম জড়িত আছে, এর সাথে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন। এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের যে তথ্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে। অভিযোগ ওঠে, বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রুলের টার্মটা বলেছেন যে এই দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই বিষয়ে একটি রুল জারি করেছেন। রিট আবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, দুদকের চেয়ারম্যান, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ডিরেক্টর শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও তার স্ত্রী, 2 মেয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কমিশন মামলা করেছে। বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে পৃথক 4টি এবং এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। জনাব বেনজির আহমেদ কর্তৃক দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 2,62,89,89,000 মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারা এবং 9,44,64,751 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, সাবেক সদস্য, শুল্ক আবগারি, জাতীয় রাজস্ব বোর্ড, স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটা মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। ফেসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গেল 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট আরেক বিজ্ঞপ্তিতে জানায়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। বিডিআর হত্যা নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। জুলাই গণহত্যা মামলায় জিজ্ঞাসাবাদের পর ফের কারাগারে পাঠানো হলো যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। সকাল 9টায় তাকে কাশিমপুর থেকে ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেফ হোমে নিয়ে আসা হয়। পরে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। গত 12 ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয়। গত 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তামিম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। অন্তর্বর্তী সরকারের সফলতা তাদের কার্যক্রমের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এমন মন্তব্য করেন তিনি। আর দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টার কথা সন্তোষজনক নয়। নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনীতি চর্চার দুয়ার খুলে দেওয়ার দাবিও তোলেন তারা। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। বিজয় দিবসের আলোচনায় বিএনপি নেতারা বলেন, স্বাধীনতার ঘোষণা দিলেও তার অবদান স্বীকার না করে মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তি বানানোর সকল আয়োজন করেছিল আওয়ামী লীগ। স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব গাথা তুলে ধরেন নেতৃবৃন্দ। একমাত্র যিনি মুক্ত অঞ্চলে স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালু করেছিলেন। এই ভূখণ্ডে আমরা পুরোপুরি স্বাধীন হলেও এই স্বাধীনতাকে 1 বছরের মধ্যে একটি দলের স্বাধীনতা হিসেবে কুক্ষিগত করে রাখা হলো। পরে 24-এর গণঅভ্যুত্থান নিয়ে তারা বলেন, 2000-এরও বেশি জনগণের আত্মত্যাগের ফসল বৃথা যেতে দেয়া হবে না। আমরা প্রত্যেকে সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলব। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন জানিয়ে কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তারা। সেই সাথে নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আমাদের দলের সকল নেতা কর্মী অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি। সুযোগ পেলে দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে, আর যখন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পায় না, তখন কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারকে সফল দেখতে চায় তার দল, তবে এটা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের উপর। জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার কথা জনগণের জানার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। স্বৈরাচার বিদায় নেয় দেশের মানুষ স্বাধীনতার সুফল পাবে বলে মনে করেন বিএনপি নেতারা। শক্তিশালী করতে হলে রাষ্ট্র। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবে সরকার। চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই ভাতা বেশি পরিমাণে পাবে। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্বাচনের 3 মাস আগে প্রশাসনে পরিবর্তন আনা সহ জনপ্রশাসন সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। বিলাল হোসেনের রিপোর্ট। গত 12 ডিসেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করে সরকার। অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া। কমিটির বৈঠকে মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয়ে পর্যালোচনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব বলেন, পিয়ন থেকে সচিব পর্যন্ত সবাই পাবে মহার্ঘ ভাতা। যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। তিনি জানান, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে অবসরে যাওয়া বঞ্চিত 764 জন কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছে বঞ্চিত কমিটি। সামাজিক মান মর্যাদা
এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। এদিকে গণতান্ত্রিক সংস্কার সহ জনপ্রশাসন মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর জন্য দলীয় প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। যখন নিয়োগ হয়, সে নিয়োগের পরে প্রথম 3 মাস তারা যেন ফিল্ডে থাকতে পারে, ফিল্ড ওরিয়েন্টেশন ইজ এ কম্পালসারি ম্যান্ডেট, ইজ আওয়ার রিকমেন্ডেশন। তাহলে হবে কি, সে গ্রামের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তার পরিচিতি হবে এবং জন আকাঙ্ক্ষা আমাদের যে মানুষের গ্রামের মানুষের জীবন আচরণ সেটা সঙ্গে তার পরিচিতি। প্রস্তাবনায় বিগত সময়ে অবৈধভাবে সুবিধা নেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দিন পেরোলেই 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ইতিমধ্যে শেষ হয়েছে ধোঁয়ামোছা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ চত্বরের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশুলিয়া থেকে ওমর ফারুকের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বিজয়। মানচিত্রে জন্ম হয় লাল সবুজের একটি দেশ, বাংলাদেশ। বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে নির্মাণ করা হয় জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছরের মতো এবারও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে স্মৃতিসৌধ চত্বর। ধোঁয়ামোছা সহ সৌন্দর্য বর্ধনে তুলির আঁচড়ে রাঙানো হয়েছে চত্বরের স্থাপনা। লেক সংস্কার, ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি, ঝর্ণাধারা মেরামতের পাশাপাশি মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কেন্দ্র ও সবুজ উদ্যানকে পরিপাটি করতে ফুলবাগানগুলোর পরিচর্যার কাজ শেষ হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রকমের ফুলের চারা রোপণ করতেছি, প্রেসার মেশিন দিয়ে ধোয়া মোছা করতেছি। খুব ভালো লাগতেছে কাজ করে। এখানে ফুল গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে, পরে যে ঘাস মারা যাচ্ছে ঘাসে পানি দেওয়া হচ্ছে, ঝাড়ু মারো দিয়ে পরিষ্কার করতেছি। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স সকল কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ চত্বরের ভেতরে ও বাহিরে সিসি ক্যামেরা, কয়েকশো নিরাপত্তা কর্মী নিয়োজিত সহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, সচিব ও কূটনৈতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ইমরুল কায়েস, RTV। জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির নির্দেশ দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছে না সরকার। রাজধানীতে ছিনতাই রোধে শেষ রাতে পুলিশি টহল বাড়াতে নির্দেশনার কথাও জানান উপদেষ্টা। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এইসব কথা জানান তিনি। এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে এটা থেকে আরও উন্নতি করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি, তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আনন্দ মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা শীর্ষক 2 দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বেলা 3টায় ধানমন্ডির 4 নম্বর মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, খাবার, গাড়ি ও প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক স্টল রয়েছে। 16ই ডিসেম্বর মেলায় থাকছে পথ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
নতুন প্রজন্মের প্রত্যাশাকে সম্মান জানিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতির যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে পূর্ব তিমুর এদেশকে সহায়তা করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট রামোস হোর্তা। শরীদ খানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তার যৌথ সংবাদ সম্মেলন। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। তিমুরের উন্নয়নে বাংলাদেশ অংশীদার হবে বলে আশা প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট। আমি মনে করি আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারি এবং বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তিমুর লেস্তে আসার জন্য আমন্ত্রণ জানাই। আগামী বছর আমরা আসিয়ান সদস্য হব, সেই সাথে 700 মিলিয়ন জনগোষ্ঠীর অঞ্চলের অংশ হয়ে উঠব। আগামী বছর তিমুর লেস্তে 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়। গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। And because of the connection with Amira Haq and the Bangladeshi Peace Corps mission, আসিয়ান সদস্য হিসেবে হোর্তা রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধান। has assured us as ASEAN member he will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about how this can be achieved, how to make the international opinion. এ সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম BCM প্রতিষ্ঠার বিষয়ে দুটি চুক্তি সই হয়। শরীয়ত খান, RTV, ঢাকা। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত BRTA সড়কটি উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে শিববাড়ি প্রান্তে উদ্বোধন শেষে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। প্রথম পর্যায়ে BRTCর 10টি বাস সার্বক্ষণিক চলাচল করবে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্য গণপরিবহনগুলো চলাচল করতে পারবে। 2012 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 2040 কোটি টাকা। পরে উপদেষ্টা জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত 2 জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করেন। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের একটি বাস চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের 3 যাত্রী নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে উদ্ধার ও মরদেহ মর্গে প্রেরণ করেছে পুলিশ। 17 বছর অনেক প্রলোভন দেয়া হলেও আপোষ করেননি জানিয়ে দৈনিক যায় দিনের সম্পাদক ও জনপ্রিয় টক শো লাল গোলাপের উপস্থাপক শফিক রেহমান বলেছেন, অবশেষে সত্যের জয় হয়েছে। 17 বছর পর যায় দিনে ফিরে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার জয়কে হত্যা চেষ্টার মিথ্যা মামলা করেছে, কিন্তু লেখার জন্য কোনো মামলা করতে পারেনি। শফিক রেহমান সবার উদ্দেশ্যে বলেন, মুখ বন্ধ রাখবেন না, মুখ খোলা রাখবেন। দুর্নীতি দেখলে প্রতিবাদ করবেন। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য আমরা মুখ খুলে কথা বলা যাচ্ছে। 15 বছরের জঞ্জাল সরাতে সরকারকে সময় দেওয়ার আহ্বানও জানান তিনি। সবচেয়ে বেশি আবেগপ্লুত এবং খুবই আনন্দিত। দীর্ঘ 17 বছর আমাকে অনেক প্রলোভন দেওয়া হয়েছিল আওয়ামী লীগ থেকে, এবং এই পত্রিকাটি যিনি মালিক বলে দিদিকে দাবি করতেন তিনিও দিয়েছিলেন। আমি কিন্তু কোটিপতি হয়ে থাকতে পারতাম, আমাদের কোনো প্রবলেম ছিল না। 1 পয়সা আমি নেইনি। কখনো আপনারা কিন্তু ভয় পাবেন না, আমাকে তো নয়, একেও নয়, কাউকে না। নির্ভয়ে চলাফেরা করুন, নির্ভয়ে লিখুন, নির্ভয়ে বলুন, এটাই আমি চাই।
খেলাফত মজলিসের সঙ্গে মিলে যাওয়ায় সব ধরনের অনুমোদন পাওয়ার পরও ভুল বোঝাবুঝি এড়াতে সোহরাওয়ার্দী উদ্যানে নিজেদের প্রথম জাতীয় কাউন্সিল পিছিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৮ ডিসেম্বরের পরিবর্তে আসছে ১১ জানুয়ারি কাউন্সিল নির্ধারণের কথা জানান দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। দুদল আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছায়। জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সহমর্মিতা থেকে ত্যাগ স্বীকার করেছেন বলে জানান মুজিবুর রহমান মঞ্জু। আর একই তারিখে দুদলকে অনুমোদন দিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি করায় গণপূর্তের দায়ীদের শাস্তি দাবি করেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে চলা এই মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। পরে লাঠি সোঁটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা করে স্থানীয়রা। এতে এসআই বাবুল আহত হন। ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে সিলেটে। জেলার জকিগঞ্জের মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় ২১০০ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানায়, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এমন উদ্যোগ। আগামী ৩১ জানুয়ারি এ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ২০০২ সালে তার মৃত্যুটা আমরা বিভিন্ন স্থানে স্কুল মাদ্রাসা গঠন করার পরিকল্পনা রয়েছে। বৃত্তি পরীক্ষা আমাদের বিভিন্ন খানাইঘাটের এই শিক্ষার্থীদের বিশেষ তাদের মেধা এবং মননশীলতা আরও ডেভেলপ করার জন্য এই বৃত্তি অব্যাহত থাকবে। ভয়াবহ সাইক্লোন চিরোর আঘাতে লন্ডভন্ড ফরাসি দ্বীপপুঞ্জ মায়োট। এরই মধ্যে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির কর্মকর্তারা। শনিবার ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি এই ভূখণ্ডে আঘাত হানে চিরো। আজ সকালে ঘন্টায় ১১৫ মাইলের গতি সঞ্চার করে ভয়াবহ ক্যাটাগরি ৩-এ রূপ নেয় সাইক্লোনটি। গেল ৯০ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। এতে তছনছ হয়ে যায় ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে ৮,০০০ কিলোমিটার দূরের দ্বীপপুঞ্জটি। সিরিয়ার সীমান্তের নিরাপদ অঞ্চল দখলের পাশাপাশি বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আসাদ সরকার পতনের পর গেল কয়েকদিনে অর্ধশত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এদিকে দেশটির এমন অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে জর্ডানে জরুরি সম্মেলনে অংশ নেন ৮ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা জানান, সিরিয়ার ক্ষমতার পালা বদল এবং রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। অন্যদিকে আসাদ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। জর্ডানে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে আলাপ শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একথা জানান। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কিংসটাউনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হবার পর টি-20তে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। একাদশের শক্তি বাড়াতে প্রথমবারের মতো এই সংস্করণে ডাকা হয়েছে গতি তারকা নাহিদ রানাকে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ওয়ানডেতে বড় সংগ্রহের পরও হারগুলোর ব্যবধান ছিল বড়। ঘরের মাঠে ক্যারিবীয়দের ব্যাটিং সক্ষমতা নিয়ে আগেও প্রশ্ন ছিল না। প্রিয় টি-20 ফরম্যাটেও ক্যারিবীয়দের সে দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেখানেই ভয় বাংলাদেশের। শক্তিশালী ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিং ডিপার্টমেন্টের কম্বিনেশন নিয়ে আছে হিসেব নিকেশ। তবে প্রস্তুতির ঘাটতি না থাকা আর বোলারদের দারুণ ফর্মে থাকা বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের বড় জায়গা। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই, বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব।
গেল বিশ্বকাপের উইকেট নেই কিংসটাউনে, চেনা এই মাঠে টাইগারদের কাছে উইকেটটা একেবারে নতুন। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না, তারা হয়তো প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। টি-20তে আগের 16 বারের মুখোমুখি দেখায় 9 জয় ক্যারিবীয়দের, বিপরীতে 5টি জিতেছে বাংলাদেশ। ফলাফলহীন ছিল 2টি ম্যাচ। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতে সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।